সভ্যতার প্রথম নিদর্শন পোশাক, অর্থাৎ মানুষ যে পশুর চেয়ে আলাদা হল সেখানে মূল ভূমিকা রেখেছে এই পোশাক। পোশাক শুরুতে ছিল নিতান্তই লজ্জা নিবারণের উপায়, কিন্তু ধীরে ধীরে এটি হয়ে ওঠে ফ্যাশনের অংশ। পৃথিবীর নানা প্রান্তের মানুষের পোশাকে আসে বৈচিত্র্য। প্রশ্ন হল, কবে থেকে এই পোশাকের ব্যবহার শুরু? মানুষ আদিম যুগে পোশাক হিসেবে গাছের পাতা, ছাল কিংবা পশুর চামড়া ব্যবহার করত। প্রায় ৩৪,০০০ বছর আগে জর্জিয়ার গুহায় রং করা কাপড়ের উপস্থিতি পাওয়া যায়। আর দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ৮,০০০ খ্রিস্টপূর্বাব্দে গুয়েতারো গুহায়ও গাছ থেকে কাপড় উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। ফলে বোঝাই যাচ্ছে কাপড়ের পোশাকের ইতিহাসও বেশ পুরনো। প্রাচীন ভারতে সিন্ধু সভ্যতায় কাপড়ের ব্যবহারের প্রমাণ পাওয়া যায় বিভিন্ন টেরাকোটায়। সিন্ধু সভ্যতার টেরাকোটায় শাল পরিহিত মানুষের উপস্থিতিতে বোঝা যায় প্রাচীন ভারতীয়রা কাপড় পরিধান করত। ১৮ শতকে শিল্প বিপ্লবের পরে কাপড় উৎপাদন এবং কাপড় ব্যবহার নাটকীয়ভাবে বেড়ে যায়। হাতে চালিত তাঁতের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয় কাপড় তৈরির মেশিন। কাপড়ের ব্যবহার কিন্তু অনেক প্রাচীন, তাই না সারিকা? হ্যাঁ, এবং এই কাপড়ের সাথে কিন্তু চলে আসছে কালচার, সিভিলাইজেশন, এই বিষয়গুলো। কেন আমি একটু বলি, প্রত্যেকটা কালচারে দেখবা ওদের বিভিন্ন কালচারাল ড্রেস কিন্তু ডিফারেন্ট, এবং প্রত্যেকটা সিভিলাইজেশনের একটা ইউনিকনেস হচ্ছে তাদের কাপড়। এবং এই কাপড় দিয়ে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারি যে কোন সিভিলাইজেশনে কী কাপড় ছিল, কোন কালচারে কী ধরনের কাপড় ফলো করছে, কী প্যাটার্ন ফলো করছে, কী স্টাইল, এই সব কিছু কিন্তু অনেক ইন্টার রিলেটেড, তাই না? একটা জিনিস খেয়াল করেছো, এই সিভিলাইজেশন কালচারের সাথে সাথে ওয়েদারটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। হ্যাঁ, তুমি দেখবে যে শীত প্রধান দেশের কাপড় এবং আমরা গ্রীষ্মকালীন যেসব দেশগুলো রয়েছে সেগুলোর কাপড়ের ডিফারেন্ট কিন্তু একটা প্যাটার্ন রয়েছে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। যেরকম শীতে কিন্তু লম্বা কাপড়, উলের কাপড় যেগুলো গরম রাখছে, আবার ট্রপিক্যাল কান্ট্রিজের কাপড়গুলো কিন্তু ডিফারেন্ট, ইউজুয়ালি কটন, পলিস্টার বা লাইট একটু কাপড়গুলো পরে, যেটা বডিটাকে একদম ঠান্ডা রাখবে। ঠিক বলেছে। এবং আমি কিন্তু এই জিনিসটা চিন্তা করি যে আমরা যদি আসলে শীতের সময় আসলে আমাদের জন্য কাপড় না থাকতো, তাহলে আমাদের আসলে কত বড় মুশকিলটাই না হতো। সেটাই, কত ঝামেলা হতো, তাই না? এই ঠান্ডার সময় কিন্তু স্পেসিফিক্যালি কাপড়টাই কিন্তু আমাদেরকে বাঁচায় রাখে, এবং শুধু আমাদেরকে না, প্রত্যেকটা মানুষকেই কিন্তু কাপড়ই বাঁচায় রাখে। ঠিক বলেছো। এবং আমরা কিন্তু দিন দিন কিন্তু পোশাক শিল্পে আমাদের বাংলাদেশ কিন্তু বেশ এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু তোমাকে মানতেই হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় ব্র্যান্ডের কাপড় বানানো হয়, এবং আমি না খুব গর্বের সাথে বলি যে যখনই না বাইরে যাই, যে কোনো একটা কাপড়ের যদি খুলে দেখি যে এই ট্যাগটা মেড ইন বাংলাদেশ যখন লেখা থাকে, আমার এত ভালো লাগে, মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ১৭ কোটি মানুষের দেশ বাংলাদেশ শুধুমাত্র অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য দিনরাত কাজ করে যাচ্ছে দেশের টেক্সটাইল মিলগুলো। এর পাশাপাশি ৮০-র দশকে দেশের বস্ত্র খাত এক নতুন যুগে প্রবেশ করে। শুরু হয় নতুন চ্যালেঞ্জ। দেশের প্রধান পণ্য পাট ও পাটজাত পণ্যকে ছাড়িয়ে প্রধান রপ্তানি পণ্য হয়ে ওঠে পোশাক শিল্প। পোশাক শিল্পকে সহায়তা করতে সংযোগ শিল্প হিসেবে কাজ করছে সুতা উৎপাদন কারখানাগুলো। দেশের সুতা উৎপাদনের অগ্রগামী হিসেবে কাজ করছে নাহিদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের স্পিনিং মিলগুলো। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে মির্জাপুরে প্রায় ৫০ একর জমির উপর গড়ে উঠেছে নাহিদ গ্রুপের সুতার কলগুলো। দিনরাত কাজ করছেন দেশের সুতার চাহিদা পূরণে। নাহিদের ৯টি কারখানায় প্রতিদিন প্রায় ১৩০ টন সুতা তৈরি হচ্ছে। অতি আধুনিক মেশিন এখানে স্থাপন করা হয়েছে, লেটেস্ট মেশিন, যার জন্য আমাদের সুতো যেটা তৈরি হয় এটা অত্যন্ত উন্নত মানের। কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করলে এখন আর এখানে টিকে থাকার কোনো স্কোপ নাই, যার জন্য অত্যন্ত উন্নত মানের সুতা তৈরি করতে হয়, এবং এই সুতো দিয়ে কাপড় তৈরি হয়, সেই কাপড়টা বিদেশে যাচ্ছে। বিশেষ করে নিট ফ্যাব্রিক্স, হোম টেক্সটাইল, টাওয়েলস, বিভিন্ন জিনিস। এখানে সুতোর মানটাই হলো সবচেয়ে বড় জিনিস। সুতোর মানটা বজায় রাখতে হয় আমাদেরকে, এবং আমরাও চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি, আমাদের ওয়ার্কাররাও আপ্রাণ চেষ্টা করে, ম্যানেজমেন্টও করে, সবাই মিলেই আমরা এখন আপ্রাণ চেষ্টা করি, করে কোয়ালিটিটা মেনটেন করি,
তো প্রোডাকশনও আল্লাহর দোয়া, যেহেতু আমাদের নিজস্ব গ্যাস জেনারেটর থেকে পাওয়ারটা উৎপন্ন হয় বিদ্যুৎ, সুতরাং আমাদের মিলও আনইন্টারাপ্টেড চলে, প্রোডাকশনও ইনশাল্লাহ ভালো হয়। 1990 সালে প্রথম এই ইন্ডাস্ট্রিটা আরম্ভ করি, তখন মাত্র 10 বিঘা জায়গার উপরে এই ইন্ডাস্ট্রিটা করা হয়েছিল। লোক ছিল মাত্র 1-1.5 হাজার লোক ছিল। তো এখন আমাদের প্রায় 8-9 হাজার লোক, এখন প্রায় 4 লক্ষ স্পিন্ডিল আমাদের টোটাল ক্যাপাসিটি অনুযায়ী আর কি, টেকনিক্যাল কথাতে স্পিন্ডিল ওয়াইজ 4 লক্ষ স্পিন্ডিলের মতো, এবং টোটাল জায়গা ওখানে প্রায় 150 বিঘা জায়গার মতো আছে। এবং আমরা চেষ্টা করেছি যতদূর জায়গা ফাঁকা রাখা যায়, একটু গ্রিনারি, একটু পুকুর, একটু বাগান, এগুলো করে পরিবেশটাকে একটু ভালো রাখার জন্য যে একটু আপ্রাণ চেষ্টা করেছি। এ তো বিশাল ব্যাপার, এত সুতা উৎপাদন করে। হ্যাঁ, কারণ আমাদের দেশে কিন্তু অনেক কাপড় বানানো হয় এবং আমাদের দেশে কিন্তু চাহিদা মিটিয়ে আমরা কিন্তু বাইরেও এক্সপোর্ট করি, তো সুতা তো লাগবেই অনেক। রাইট, কিন্তু আসলে আমাদের দেশে সুতার চাহিদা কত সেটা কি তুমি জানো? আমার না আসলে এক্স্যাক্ট জানা নাই, তুমি কি জানো? চলো জেনে নেওয়া যাক। চলো। দেশের কারখানাগুলো তৈরি পোশাক খাতে নিট পণ্যে 80 থেকে 85 ভাগ এবং ওভেন পোশাকের 35 থেকে 40% সুতা ও কাপড়ের যোগান দেয়। এখানে বছরে $900 কোটি সুতার চাহিদা রয়েছে। দেশের কারখানাগুলো $600 কোটি সুতা উৎপাদন করে, বাকি $300 কোটি সুতা আমদানি করা হয়। বর্তমানে বাংলাদেশের যে গার্মেন্টস শিল্প বিদ্যমান আছে, সেটার যে সুতার যে চাহিদাটা, সেটা আমাদের টেক্সটাইল শিল্প এটা 70% আমরা সাপোর্ট দিতে পারছি, বাকি 30% আমরা এখনও বাহির থেকে সরবরাহ করে এবং তারা বাহির থেকে এলসির মাধ্যমে নিয়ে আসে। আমাদের দেশে তুলার দুষ্প্রাপ্যতা হওয়ার কারণে আমরা বিভিন্ন প্রতিকূলতার কারণে আমরা এটা সরবরাহ করতে পারি না। তবে আমরা বর্তমানে যে সুতার যে চাহিদাটা বা কোয়ালিটি, আমরা এটা 100% মিট করতে পারবো যদি আমাদের এই গ্যাস, তুলা বা অ্যাক্সেসরিজ যে ম্যাটেরিয়াল যেগুলো সহজলভ্য বিদেশ থেকে আনা যায়, এটা আমরা কমপ্লিট করতে পারবো। বর্তমান বাজারে যুগের সাথে তাল মিলিয়ে যে ধরনের সুতার ডিমান্ড বাংলাদেশে আসছে, আমাদের যে স্পিনিং সেক্টর যেগুলো আছে, আমাদের যারা সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান, আমরা এই ধরনের কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে আমরা তাদের সাপোর্ট দিতে পারি। এই সাপোর্টটা ডে বাই ডে আরও বেড়ে যাচ্ছে। এতে করে বিদেশ থেকে যে আমদানি করতে হয় বিভিন্ন ধরনের সুতা, এটা ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে। প্রায় $600 কোটি। তার মানে কি, মানে প্রায় 51,000 কোটি টাকা? ঠিক তাই, এবং এই সমপরিমাণ সুতা কিন্তু বাংলাদেশে উৎপাদন হচ্ছে। এবং ভাবো আমরা কি লাকি যে আমাদের দেশে কিন্তু প্রচুর পোশাক উৎপাদন হয়, এবং সেই সুতা যদি আমাদের বাইরে থেকে আমদানি করতে হতো, একটা বিশাল পরিমাণ অ্যামাউন্ট কিন্তু বাইরে চলে যায়, এবং এখন কিন্তু এটা দেশেই থাকছে। একদম ঠিক বলেছো, কারণ আমরা যদি এত টাকার সুতা ইম্পোর্ট করতাম তাহলে কিন্তু কোনোই প্রফিট থাকতো না। ঠিক বলেছো, কিন্তু তুমি কি জানো আসলে সুতা কিভাবে তৈরি করা হয়? আমাকে না খুব মজা করে একজন গল্প বলেছে, সেটা হচ্ছে নাহিদ গ্রুপের জিএম। উনি না খুব সুন্দর করে আমাদেরকে বলেছে যে কিভাবে কি প্রসেসের মাধ্যমে সুতা তৈরি করা হয়, কোথা থেকে কি হচ্ছে। আচ্ছা, এই গল্পটা আমি কি তোমাকে বলেছি? না বলনি, চলো চলো শোনা যাক। আচ্ছা, আমরা এলসির মাধ্যমে দেশের বাইরে থেকে যে র কটন পারচেস করি, সেটা মিলে পৌঁছানো মাত্র আমরা প্রত্যেকটা বেল থেকে স্যাম্পল কালেকশন করি। ফাইবারের লেন্থ, ফাইবার স্ট্রেংথ, ফাইবার মাইক্রোনিয়ার, ফাইবার ময়েশ্চার, ফাইবার ম্যাচিউরিটি এবং তুলার কালার গ্রেড আমরা চেক করি। সেই সাথে তুলার ভিতরে যে বিভিন্ন ধরনের ফরেন ফাইবার, দ্যাট মিনস ট্রাশ, লিপ গ্রেড, এগুলো চেক করি। এরপরে সেই তুলো আমরা মানে আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী দেখি যে এটা কোন প্রসেসের জন্য অ্যাকসেপ্টেবল, এবং সেই প্রসেসে আমরা তুলাটা ব্যবহার করি। এবং তুলার প্রপার্টিজ অনুযায়ী আমরা প্রসেস প্যারামিটার সেট করি, যাতে মেশিন পারফরমেন্স এবং আমাদের স্ট্যান্ডার্ড ইয়ার্ন আমরা তৈরি করতে পারি। আমরা যখন কটন আসে আমাদের মিলে,
তখন আমরা এটাকে কাঙ্ক্ষিত মান মানে যেটা আমরা চাইছি সেটা পাইছি কিনা এটা আমরা টেস্ট রিপোর্ট নেব। আমাদের ল্যাব আছে, এখান থেকে ওটা টেস্ট করবে। টেস্ট করার পরে এটা আমরা আমাদের চাহিদা অনুযায়ী সুতের জন্য প্রস্তুত করব। এটা ব্লোরুমে নেব, ব্লোরুমে এটা আমরা লে ডাউন করব। বেলগুলোকে এমনভাবে সাজাবো যে প্রত্যেকটা জায়গায় যেন আমাদের একই ধরনের মান বজায় থাকে, এইভাবে বেলগুলো সাজাবো। এখন বেল সাজানোর পরে আমরা সুতার যে মান, এই মানটা যাতে ঠিক থাকে এটার জন্য আমরা বিভিন্ন প্যারামিটার সেট করে দেবো মেশিনে। এটার পরে আমরা করব কি, এই ব্লোরুম মেশিনটা পার করব, এখানে ওপেনিং ক্লিনিং এই মূল কাজটা এখানে হবে। প্রত্যেকটা বেল থেকে তুলাটা ছাক করবে, একটা ডিটাচার আছে আর কি, যেটা তুলাটাকে টেনে নেবে, টেনে নিয়ে এটা বাই এর মাধ্যমে প্রত্যেকটা মেশিন পার করবে। এর অনেকগুলো স্টেজ আছে। কটনের মধ্যে অনেক ফরেন ফাইবার থাকে, যেমন পলিপ্রোপাইলিন, তারপরে পাখির পালক, কাগজ, বিভিন্ন ধরনের জিনিস থাকে। এটা একটা মেশিন আছে অত্যন্ত মানে খুবই আকর্ষণীয় একটা ডিভাইস আর কি, যেটাকে ম্যাজিক আই বলে আর কি, যেটা এই সমস্ত মানে যেটা আমরা চাই না সুতো তৈরি করতে সেগুলোকে বের করে দেবে, এটাকে রিজেক্ট করে দেবে আর কি। হ্যাঁ, তারপরে এখান থেকে ধরেন পরের একটা স্টেজ আছে কার্ডিং, যেখানে চলে যাবে, এখানে ক্লিনিংও হবে এবং প্রত্যেকটা ফাইবার থেকে শর্ট ফাইবার যত আছে এগুলোকে রিমুভ করে দেবে এই কার্ডিং মেশিন। এবং এখানেও মানে অ্যাজ মাচ অ্যাজ পসিবল সবগুলো ফাইবারকে আলাদা করে দেবে, সেপারেশন, একটার থেকে আরেকটা আলাদা করে দেবে। এখান থেকে একটা যেটা আমরা উৎপাদন পাবো সেটা হলো নাম স্লাইবার। এই স্লাইবারটাকে আমরা পরবর্তীতে দুটো ড্রপ ফর্মের মাধ্যমে প্রসেস করব। একটা হবে কি যে 8টা করে এরকম কার্ডিং থেকে স্লাইবার নিয়ে আমরা 8টা অথবা 6টা স্লাইবার নিয়ে প্রথমে একটা প্রসেস করবো, যাতে প্রত্যেকটা গজে গজে ওয়েটটা ঠিক থাকে। এবং এটা ইনশিওর করার জন্য, এবং এর ভিতর অনেকগুলো হুক থাকে, এই হুকগুলো দূর করার জন্য আমরা আর একটা ড্রপ ফ্রেম ব্যবহার করব, যেখানে অটো লেভেলিং ডিভাইস লাগানো থাকবে। এখানে অটো লেভেল হবে। এই অটো লেভেল হওয়ার পরে এখান থেকে যেটা পাবো এটা হলো ফাইনাল স্লাইবার হলো। এইটা আমরা এর পরের যে ধাপটা আছে তার আগে একটা জিনিস আছে, এটা আমরা কার ডিএন করবো না কম ডিএন করবো। যদি কম ডিএন করি আর কি, তাহলে আমরা এই ড্রপ ফ্রেম থেকে আমরা চলে যাবো আর কি কম্বিং মেশিনে, ল্যাব ফর্মার মেশিনে। ল্যাব ফর্মারে প্যাকেজ বানাবো, ওখান থেকে করব কি আমরা কম্বিং মেশিনে দেবো। কম্বিং মেশিনে কাজটা হলো যে সকল ধরনের শর্ট ফাইবার এখান থেকে দূর করবে। শর্ট ফাইবার দূর করার পরে এখান থেকে যে স্লাইবারটা পেলাম এটা তখন আমরা সিমপ্লেক্সে দেবো। সিমপ্লেক্স, এটা আরেকটা নাম স্পিড ফ্রেম বলে আর কি। ওই সিমপ্লেক্সে এখানে এই যে স্লাইবারটা দেখছেন যেটার ওয়েট অনেক বেশি ছিল, এটা রিডাকশন করে দেবে ওয়েটটাকে। অর্থাৎ সুতের তৈরির পূর্বের ধাপটা হলো এইটা। এখানে মানে অনেক মানে বেশি ড্রাপ দেওয়ার ফলে এটা হবে কি অনেক চিকন হয়ে আসবে, রিডাকশন অফ দি ওয়েট হয়ে গেল আর কি। তারপরে এখন যে প্যাকেজটা পাবো এটার নাম রবিং হলো। এই রবিংটাকে আমরা নিয়ে রিং ফ্রেমে দেবো, যেখানে সুতের তৈরি হবে। এখন রিং ফ্রেমে আমরা বিভিন্ন প্যারামিটার সেট করে দেবো, কাউন্ট অনুযায়ী আর কি আমরা কী বানাবো আর কি সেই অনুযায়ী আমরা কাউন্টটা সেট করে দেবো, স্পিড সেট করে দেবো, এবং এটার কত গজের প্যাকেজ হবে আর কি সেটাও আমরা করে দেবো। এখানে যে উৎপাদন মানে যেটা প্রোডাক্ট হবে সেটা একটা রিং কপস, এই রিং কপসটাকে আমরা নিয়ে যাব অটোকোন মেশিনে। এইভাবে চলে যাবে একদম মানে ফাইনাল সুতাটা চলে যাবে অটোকোনে, যেখানে অটোমেটিক আমরা ম্যাগাজিনের ভিতরটা এই রিং কপসগুলো যখন আমরা দেব, এই রিং কপসগুলো অটোমেটিক ওয়াইন্ডিং হতে থাকবে আর কি, ম্যাগাজিনটাও অটোমেটিক ঘুরতে থাকবে, একটা শেষ হলে আরেকটা যাবে। এইভাবে একটা নির্ধারিত লেন্থের এক প্যাকেজ তৈরি হবে। এই প্যাকেজটাও আমরা মানে আবার ওজনও করবো এবং অন্য টেস্টও আছে। মানে সুতার যে টেস্ট হয় সেই টেস্টগুলো আমরা এই ল্যাবে করে নেব। আমরা ওটা মানে যেটা আমরা যে সুতাটা উৎপাদন করতে চাই এটা আমরা পাইলাম কি না আমরা একটা ল্যাব থেকে ওটা জেনে নেবো আর কি। এখান থেকে যে প্যাকেজটা হলো এটা আমাদের ফাইনাল প্যাকেজ। এটা আমরা পরবর্তীতে করব কি ব্যাগ আকারে অথবা কার্টুন আকারে এটা ডেলিভারির জন্য তৈরি করে দেবো। এটাই হলো মূল মানে মোটামুটি ব্লোরুম থেকে ফিনিশিং পর্যন্ত প্রসেসটা।
বিশাল এই কারখানায় দিনরাত কাজ করছেন নাহিদ গ্রুপের কর্মীরা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, কর্মীরাই কারখানার প্রাণ, তাই তাদের সুযোগ সুবিধার কথা সবসময়ই বিবেচনায় রাখা হয়। খুবই বড় বড় আমরা করে দিয়েছি, ডরমিটারি খুবই বড় বড় থাকার ব্যবস্থা করে দিয়েছি। ছেলেদের জন্য, পুরুষদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা। তারপরে তাদের খাওয়া দাওয়ার জন্য ক্যান্টিনের সিস্টেম আছে, ক্যান্টিন আছে। খেলাধুলার জন্য যতদূর পারা যায়, সম্পূর্ণ তো করা সম্ভব হয় না, তো যতদূর পারা যায় সে ব্যবস্থা করা হয়েছে। তারপরে বছরে রিক্রিয়েশনের জন্য একটু অ্যানুয়াল ফিস্ট, এগুলোরও ব্যবস্থা করা হয়। সুবিধাদি বলতে যেটা আমরা বছরে 2টো করে বোনাস দেই, বছরে ঈদের সময় বোনাস দেই। তারপরে গ্র্যাচুইটি, পিএফ এ সমস্ত তো আছেই। আর এগুলো বিভিন্ন ফ্যাসিলিটিস দিতে হয়, না দিলে তো ওয়ার্কার আজকাল থাকে না, অনেক কম্পিটিশান। আর আমরাও চেষ্টা করি যাতে ওরাও ভালোভাবে থাকতে পারে, আমাদের লাভটা কম হয় কিন্তু ওরা যাতে ভালোভাবে থাকতে পারে সেই জিনিসটা আমরা মাথায় রেখেই কাজ করি। দেশের পুরো সুতার চাহিদা পূরণ করতে পারছে না দেশীয় প্রতিষ্ঠানগুলো। এখনও প্রায় 1/3 আমদানি করতে হয়, কিন্তু তারপরও রপ্তানির স্বপ্ন দেখছে নাহিদ গ্রুপ। আমাদের দেশ থেকে ডাইরেক্ট সুতো রপ্তানি বিদেশে করাটা এটা ঠিক সম্ভব না, কেননা আমাদের এখানে কোনো তুলা হয় না। আর আমাদের এখানে ধরেন কোনো কিছু তো র মেটেরিয়াল নেই আমাদের বলতে গেলে। আমরা ইন্ডিয়া থেকে, আফ্রিকা থেকে, উজবেকিস্তান থেকে, আমেরিকা থেকে তুলো নিয়ে আসি। তুলো আনতে গিয়ে আমাদের একটা কষ্ট বেশি পড়ে যায়। তো এখন আমরা যেটা সুতো করি, সুতো করার পরে যেটা আমরা ডিম এক্সপোর্ট বলে, ব্যাক টু ব্যাক এলসিতে আমরা এক্সপোর্ট, যারা এক্সপোর্টার বিদেশ থেকে গার্মেন্টসের বড় বড় অর্ডার আসতেছে, তাদেরকে আমরা সুতোটা ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে সুতোটা সরবরাহ করি। তারা এই সুতোটা নিয়ে কাপড় তৈরি করে বিদেশে পাঠিয়ে দেয়। তো সুতরাং এটাও আমাদের এক্সপোর্ট। আমাদের সুতো দিয়েই কাপড় তৈরি হয়ে বিদেশে যাচ্ছে। যদি আমাদের সুতোয় আমরা সাপোর্টটা না দিতে পারতাম, তাহলে আমাদের গার্মেন্ট ফ্যাক্টরিটা এভাবে এক্সপ্যান্ড করতো না। সুতার বাজারে বাংলাদেশের পণ্যের রয়েছে বিশাল চাহিদা। এই সুনামকে কাজে লাগিয়ে দেশের সুতার চাহিদার পুরোটাই যোগান দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে নাহিদ গ্রুপের মিলগুলো। সুতো যে বাইরে থেকে খুব বেশি একটা আসে তা না, আগে তো অনেক বেশি আসতো, এখন দিনকে দিন কমে যাচ্ছে। তো এখন যদি আমাদেরকে একটু গ্যাসের ফ্যাসিলিটিসটা দেয় সরকার থেকে, যদি গ্যাস দেয় নতুন করে, যদি গ্যাস কানেকশন তো প্রায় বন্ধই বলতে গেলে, যদি গ্যাস দেয় তো নতুন আরও ইন্ডাস্ট্রি করে আমাদের পক্ষে, যেটুকু এখন বাইরে থেকে ইম্পোর্ট হয় সুতো, এটুকু আমরা নিজেরাই তৈরি করে করা খুব তাড়াতাড়ি 2-4-5 বছরের মধ্যেই সম্ভব। বাইরে থেকে আর আনার কোনো প্রয়োজনই পড়বে না এবং এক্সপোর্টটা অনেক বেড়ে যাবে গার্মেন্টসের। কিন্তু আমাদের গ্যাসটাই একটা বড় সমস্যা হয়ে গেছে। সুদক্ষ কর্মী বাহিনী, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিরলস তত্ত্বাবধানে দিনরাত সুতা উৎপাদন করে যাচ্ছে এই প্রতিষ্ঠান। তবে শুধু নাহিদ গ্রুপ নয়, আরও অনেক প্রতিষ্ঠান নিরলস কাজ করে যাচ্ছে দেশের সুতার চাহিদা পূরণে। হয়তো সেদিন আর দূরে নয়, দেশের সুতার কলগুলোই দেশের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। সারিকা, আমার তো মাথা ভন ভন করে ঘুরছে। কেন, হঠাৎ করে আবার কি হলো? এই প্রসেস দেখে কি মাথা ঘুরে যাচ্ছে? একদম, এবং আমি সেটাই চিন্তা করছি যে আমাদের শিল্প খাত আসলে কতটা এগিয়ে গিয়েছে। একদম ঠিক বলেছো, আমাদের শিল্প কিন্তু অনেক এগিয়ে গিয়েছে এবং এই নাহিদ ফ্যাক্টরির মতন কিন্তু এরকম আরও অসংখ্য ইন্ডাস্ট্রি আছে যারা বাংলাদেশের এই সুতা চাহিদা মেটানোর জন্য কিন্তু দিন রাত কাজ করে যাচ্ছে। ঠিক তাই, আর সেজন্যই শুভকামনা বাংলাদেশের ইয়ার্ন ইন্ডাস্ট্রি।